আমাদের চ্যানেলে প্রথম খবর দেখুন, শুভেন্দু কাগজ মুড়ে টাকা নিচ্ছে, এই তৃণমূলের নেতা ওই প্রথম দেখিয়েছে, বিশাল আমার কাছে আছে। এখন আবার খবরে দেখাচ্ছে যে ও সনাতনীদের খবর। দেখো শুভেন্দু, আবার সেই শুভেন্দুকে দেখ, এখন বিশাল সনাতনী। শুভেন্দু অধিকারী যে রকমের কথাবার্তা বলছে, ভারতীয় জনতা পার্টি ও ভারতীয় জনতা পার্টির জন্মলগ্ন থেকে নেই। ভারতীয় জনতা পার্টি যখন দিলীপ ঘোষের নেতৃত্বে 18টা এমপি হয়েছিল এবং পঞ্চায়েতগুলো ছিল জেলায় জেলায় বিভিন্নভাবে শিবির দিয়ে হচ্ছিল, তারপরে ও তৃণমূল থেকে বিজেপিতে হলো। আপনি বলুন, রিপাবলিক টিভি, মমতা ব্যানার্জি নট করো মুখ্যমন্ত্রী, আমি অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ বলছি, তোমার পশ্চিম বাংলায় নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, মালদা, এই যে উন্মুক্ত জায়গাগুলো আছে, তুমি কেন জায়গা দিচ্ছ না? সরকার বেড়া দেবে, সরকার টাকা খরচা করবে, কেন্দ্র সরকার কাঁটাতারে বেড়া দেবে, তোমার এসে বাধা কিসের? তার মানে কি তুমি মুসলমানের ভালোবাসার মতো মুরগি পোষা করে রেখে দিচ্ছ নাকি? হ্যাঁ, যখন জামাই আসবে হালাল করবে? হ্যাঁ, লজ্জা করে না? বেহা নির্লজ্জ। আজকে যারা বেড়া দিচ্ছে, আমি মনে করি তারা দেশের শত্রু, সমাজের শত্রু এবং কর্মের শত্রু। যারা বেড়া দিচ্ছে তারা শত্রু, যারা বেড়া দিতে বাধা দিচ্ছে। ভুল বললে। এই যে আমরা দেখলাম যে মালদায় সীমান্তবর্তী কিছু ভারতীয় বাসী রয়েছে, তারা বলছেন যে আমরা আতঙ্কের মধ্যে থাকি, কখন কোন সময় বাংলাদেশের উত্তেজনার মধ্যে কখন কোন সময় কারা এসে আমাদের উপরে হামলা করে, আমরা রাত্রে বাথরুমে যেতেও আমাদের সমস্যা হয়, বেড়া জালটা হলে, বেড়া কাটা বেড়া হলে আমাদের সুবিধা হয়। এ প্রসঙ্গে ঠিকই বলেছে, নদীর পাড়ে ঘর যাদের থাকে, তো কখন ঝড় উঠবে, কখন তুফান বইবে আর ঘর উল্টে যাবে। আপনি মুর্শিদাবাদে যারা গঙ্গার ধারে ঘর আছে, জান হাপেলি নিয়ে থাকে, কারণ প্রতি বছর গঙ্গা ভাঙন হয়, আর গঙ্গা ভাঙনে হাজার হাজার গরিব মানুষের ঘর বাড়ি গঙ্গাবক্ষে চলে যায়, গঙ্গাবক্ষে চলে যায়। সাগর দিঘিতে ফারাক্কা থেকে যখন ব্যারেজ হয়, তখন একটা জল বেরিয়ে যাওয়ার জন্য একটা ডুবরি নালা কেটেছে, সেই ডুবরি নালা দিয়ে সাগর দিঘির ওপর দিয়ে যে বিলটার নাম হচ্ছে দামাস বিল, সেই বিলটা পাস করে সরকার করে দিল। সেই জলটা পাস হতে 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 ওদিকে গাদিতে গঙ্গার সাথে মিশেছে। সেই জায়গাতে এই সরকার বলেছে না, মমতা বাবু সরকার, যে সরকারি জমি যারা অকুপাই করেছে তাদেরকে উৎখাত করতে হবে, আর যেন অকুপাই নেয়। আমরা সেখানে কি দেখতে পাচ্ছি? তোমার ফারাক্কার জলটা ছেড়ে দিয়েছে, যারা ওখানে জমি জমা ছিল সব বিলে পরিণত হয়ে গেছে, তাদের জীবন জীবিকা রুটি রোজগার সব চলে গেল, ধান চাষ হওয়া হল না। সরকার, বামপন্থী সরকার এই খেলাটা খেলে গেছে। টোটাল 504 একর ফ্লোয়িং ওয়াটার, ওটা জল বয়ে যায়, সেই ফ্লোয়িং ওয়াটারের ওপর 200 একর সরকার নিয়েছে, আর 304 একর পাবলিকের। কিন্তু ওখানে বামফ্রন্টের আমলে ওই 200 একর মধ্যে 119 একর লিজ দিল, মামলা হয়েছে, লিজ দিল। আর যে লিজ নেয় তখন ছিল সিপিএমের ঘনিষ্ঠ আমান, লিয়াকত, মইমুর, এরা লিস্টটা নিত। যেই সরকার বদল হয়ে গেল, ওরাও রাতারাতি তৃণমূল হয়ে গেল, 119 লিজ নিয়ে সমগ্র 504 একর লুটে পুটে খাচ্ছে।
আজকে ফ্লোয়িং ওয়াটার, যেখানে গঙ্গাতে কোনো লিজ দেওয়া যায় না, ভাগীরথীতে লিজ দেওয়া যায় না, আমার অমিত সিনহা অর্ডার দিয়েছে 4 সপ্তাহের মধ্যে সরকার কতটা জায়গা তার ডিমার্কেশন করো, আজও হয়নি। এর আগে 1985-এ ভবতী প্রসাদ রায় দিয়ে গেছে, ডিমার্কেশন হয়নি। আর ওই লিস্টটাও বেআইনি। ফ্লোয়িং ওয়াটারে কোনোদিন লিস্ট দেওয়া যায় না। আমার মহামান্য আদালতে চিফ জাস্টিসের ঘরে মামলা ফাইল হয়েছে। তাই ফ্লোয়িং ওয়াটারে যেখানে সরকার লিস্ট দিতে পারে না এবং সরকারের ডিমার্কেশনও নেই, সেখানে আজকে বেআইনি। তাহলে মমতা বাবু, মমতা খালা, তোমার রাজত্বে তো সবই বেআইনি চলছে, আইনি আর কোনটা হবে? শুভেন্দু অধিকারী বলছেন যে 26-এ পশ্চিমবাংলায় হিন্দুদের সরকার হবে এবং সব হিন্দুর ভাই। কি বলবেন এই প্রসঙ্গে? আপনি কি এই শুভেন্দু অধিকারীর এই বক্তব্য সহমত পোষণ করেন? দেখুন, সাংগঠনিকভাবে ভারতীয় জনতা পার্টি, শুভেন্দু অধিকারী সাংগঠনিকভাবে ভারতীয় জনতা পার্টির ও কেউ না। ও বিজেপির সিম্বলে দাঁড়িয়ে জিতে বিরোধী দলনেতা হয়েছে। ও নিজেও বলেছে আমি বিজেপির সাংগঠনিক ব্যাপারে মাথা গলায়। ও বিরোধী দলনেতা। তাহলে আমার বক্তব্য, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী সে কি শুধু মুসলমানের মুখ্যমন্ত্রী? সবার। যখন অপোজিশন লিডার হয় তা সে কি শুধু হিন্দুদের অপোজিশন লিডার? সবার। তাহলে সবার যখন অপোজিশন লিডার, তাহলে বাংলার বুকে যদি সরকার পরিবর্তন হয়, তাহলে যেই আসুক সে মানুষের পরিবর্তনে হবে, মানুষের সরকার হবে, মানুষের সরকার হবে। কোনো পার্টির সিম্বল হয়তো দাঁড়ায়, কোনো ধর্মের হবে না। কারণ এই কারণে বলছি, 1973 সালে 13টা জজ, সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস সহ 13 জজের বেঞ্চ একটা রায় দিয়েছে। আর্টিকেল নাম্বার 25 এবং আর্টিকেল নাম্বার 14, যে রায়টা চিফ জাস্টিস দিয়ে গেছে, শুধু চিফ জাস্টিস না, 13 জজের বেঞ্চ, সেই রায়টা, যে রায়ের ওপর ভিত্তি করে ভারতবর্ষে যারা বসবাসকারী প্রতিটা মানুষ তার নিজের ধর্ম পালন করতে পারবে। এ দেশকে কোনো ধার্মিক আধারে করা যাবে না এবং ফান্ডামেন্টাল রাইট পুরোপুরি ভারতবর্ষের প্রতিটা নাগরিকের সমান। শুভেন্দুরও যতটা, আপনারও ততটা, আমারও ততটা। তা সেই জায়গায় আমার মনে হয় এই যে 1973 সালের 13 জজের বেঞ্চ যে রায়টা দিয়েছে, সেই রায়টা আমার মনে হয় শুভেন্দুবাবুর একবার পড়ে দেখা দরকার। আর এই রায়টা যদি উনি না পড়তে পারেন, উনার অনেক এই হাইকোর্টে উনার ছাতা ধরা উকিল আছে, তারা অন্তত তাদেরকে দিয়ে রায়টা একবার পড়ে নেবে। আর পড়ার পরে যদি ও এই কথা বলতে পারে, তাহলে জানবো যে ও সত্যি করে ও হিন্দুর সরকার করতে পারে। আচ্ছা, শুভেন্দু অধিকারী এহেন মন্তব্যের জন্যে বিজেপির ক্ষতি হচ্ছে না? আমরা ঘনিষ্ঠ মহলে মানুষ গুণাকাজও করছে যে শুভেন্দুর এই অতিরিক্ত হিন্দুত্ব ভক্তিতে এতে মানুষের কিন্তু মনে বিরূপ একটা প্রতিক্রিয়ার সৃষ্টি হচ্ছে। কি বলবেন? দেখুন, শুভেন্দু অধিকারী যে রকমের কথাবার্তা বলছে, ভারতীয় জনতা পার্টি ও ভারতীয় জনতা পার্টির জন্মলগ্ন থেকে নেই। ভারতীয় জনতা পার্টি যখন দিলীপ ঘোষের নেতৃত্বে 18টা এমপি হয়েছিল এবং পঞ্চায়েতগুলো ছিল, জেলায় জেলায় বিভিন্নভাবে শিবির দিয়ে হচ্ছিল,
তারপরে ও তৃণমূল থেকে বিজেপিতে হলো। আপনি বলুন, রিপাবলিক টিভি তারা প্রথম, ওদের একটা সাংবাদিক আছে, কি সাংবাদিক, মৌখিরঞ্জন ঘোষ, সে এরকম নেচে নেচে আমাদের চ্যানেলে প্রথম খবর দেখুন, শুভেন্দু কাগজ মুঠে টাকা নিচ্ছে, এই তৃণমূলের নেতা, ওই প্রথম দেখিয়েছে, বিশাল, আমার কাছে আছে সেই মৌখিরঞ্জন। এখন তখন দেখালো তৃণমূলের খবরের কাগজ মুঠে, এখন আবার খবরে দেখাচ্ছে যে ও সনাতনীদের খবর, দেখো শুভেন্দু, আবার সেই শুভেন্দুকে দেখ, এখন বিশাল সনাতন হিসাবে বিরোধিতা করছে, এখন ভালো বলছে। এখন এই যে বলছে, আজকে শুভেন্দু আসার পর বিধানসভা বিরোধী দল নেতা, তাহলে বিরোধী দল নেতা তার যতগুণ 76টা এমএলএ ও পারলে ভেঙে নিয়ে আসবে, 76 থেকে 80-85 করবে, এটা হচ্ছে ক্রেডিট। কিন্তু 76 থেকে যদি কমে যায়, তাহলে বৃদ্ধি হলো না কমে গেল, লিডারই বাড়লো না কমলো, কমে গেল। লোকসভায় দিলীপ ঘোষের আমলে 18টা ছিল, ও দায়িত্ব পাওয়ার পরে 12টা হলো, অর্থাৎ বাড়লো না কমে গেল, কমে গেল। তাহলে এই জিনিসগুলো আজকে বলুন, ভারতীয় জনতা পার্টিতে সংখ্যালঘু মোর্চা, এটা সারা ভারতবর্ষের, ভারতীয় জনতা পার্টি তো আঞ্চলিক দল না, সর্বভারতীয় দল। তৃণমূলের মতো লেখে সর্বভারতীয়, নির্বাচন কমিশন কেটে দিয়েছে, দিয়ে বলেছে তুই ডোবা হয়ে গেছিস, আঞ্চলিক দল, কিন্তু ওরা লেখে সর্বভারতীয়, নির্বাচন কমিশন ওদেরকে করে দিয়েছে। কিন্তু ভারতীয় জনতা পার্টি তো সেটা না, সারা সর্বভারতীয় দল, দেশ চালাচ্ছে। সেই দলে সংখ্যালঘু মোর্চা সারা ভারতবর্ষে আছে, বাংলাতেও আছে। ওটা একটা সংবিধান, এটা সেল না যে উঠে যাবে, সেল হলে উঠে যেতে পারে যে কোনো মুহূর্তে, কিন্তু মোর্চা উঠতে পারে, কারণ ওটা গঠনতন্ত্র নিয়মতন্ত্র সংবিধানে লেখা আছে। ভারতীয় জনতা পৃথিবীর কারো ক্ষমতা নেই তোলার, কারোর ক্ষমতা নেই। সেই জায়গাতে আজকে উনি সংখ্যালঘু নেই চাইয়ে বললেন একবার, আজকে সংখ্যালঘু মোর্চা ও তুলতে পেরেছে, তুলতে পারেনি। মোদিজি সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস। আপনি বলুন তো, এই পশ্চিমবাংলায় প্রধানমন্ত্রী আবাস যোজনা শুধুমাত্র হিন্দুদের হয়েছে, মুসলমানদের হয়নি, একটা দেখাতে পারবেন? মমতা বাবু দেখাতে পারবে? দেখাতে পারবে না। প্রধানমন্ত্রী সড়ক যোজনা শুধুমাত্র হিন্দুদের হয়েছে, মুসলমান পড়ায় হয়নি, দেখাতে পারবেন? দেখাতে পারবেন না। তাহলে প্রধানমন্ত্রী সবকা সাথ, আপনি বলুন কোভিডের সময় যে ইঞ্জেকশনটা, এটা মমতা বাবু দেয়নি, মমতা খালা দেয়নি, মমতা আপাও দেয়নি, ওকেও সেই নিতে হয়েছে মোদির ইঞ্জেকশন, ওকেও নিতে হয়েছে। আলালের ঘরের দুলাল, ভুয়ো 7 লক্ষ ভোটে, ওকেও নিতে হয়েছে। ওদের ওই আলালের ঘরের দুলাল সোনা বৌদি যে বিমানবন্দরে ধরা পড়েছিল সোনা পাচার করতে, তাকেও নিতে হয়েছে। তাহলে সেই কোভিড ইঞ্জেকশন বেছে বেছে শুধুমাত্র হিন্দুদের দেওয়া হয়েছে, মুসলমানদের দেওয়া হয়নি, একটা দেখাতে পারবেন? দেখাতে পারবেন না। তাহলে এই মমতা বাবু, এই মমতা খালা ভোটের সময় গিয়ে বলে কেন, পাড়ায় পাড়ায় গিয়ে বলে কেন, মুসলমানরা তোমরা যদি মমতা বাবুকে ভোট না দাও, বিজেপি ক্ষমতায় এলে তোমাদেরকে তেড়ে দেবে, বাংলাদেশে পেটে দেবে, পাকিস্তানে পেটে দেবে, হ্যাঁ, এই কথাগুলো বলো কেন? আজকে সেই যে মোদি, এই দুদিন আগে আমাদের খাজা মঈনুদ্দিন চিশতি, সেই